অবৈধ অনুপ্রবেশকারী সমস্যা ক্রমেই ভারতকে কি জটিল থেকে জটিলতর জায়গায় নিয়ে যাচ্ছে। এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে এতদিন ভারত সরকারকে লড়তে হতো আন্তর্জাতিক সংগঠনের বিপক্ষে। রাষ্ট্রসংঘ পরিষ্কার বলে দিয়েছিল, যদি তোমার দেশে কেউ শরণার্থী হয়ে আসে তাদেরকে জায়গা দিতে হবে। এবং রোহিঙ্গা ইস্যু বলুন কিংবা অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু বলুন, রাষ্ট্রসংঘ কিন্তু প্রথম থেকেই ভারতের বিপক্ষে বিভিন্ন মন্তব্য করেছে, তা ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন। মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে কড়া কড়া বার্তা দিয়েছে ভারতকে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে ভারত সরকারকে শুধুমাত্র আন্তর্জাতিক শক্তির সঙ্গে লড়তে হচ্ছে তা নয়, দেশের ইন্টারনাল পলিটিক্সেও এই অনুপ্রবেশকারী ইস্যু এখন সব থেকে চর্চিত ইস্যু। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ক্লিপিংস আপনাদের দেখাবো, সেই ক্লিপিংস গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই অবৈধ বাংলাদেশি বা অনুপ্রবেশকারী ইস্যু আসলে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রেও অত্যন্ত বড়সড় থ্রেট হয়ে উঠছে, যার সমূলে উৎপাটন করার সময় কিন্তু এসে গেছে। বাঙালি অবাঙালি, বাঙালি বাংলাদেশি বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন শব্দ চয়নের অপপ্রয়োগ করে পুরো বিষয়টা কিন্তু গুলিয়ে ফেলার একটা চেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলরা হয়তো করছেন। কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সব রাজনৈতিক দল একই বিন্দুতে এসে না মেলে, তাহলে কিন্তু এই অনুপ্রবেশকারী ইস্যু কোনো না কোনো সময় দেশের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সব থেকে বড় ভয়ানক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। তা আজকে না হলেও আমার কথা আপনারা মিলিয়ে নেবেন, 10 বছর পরেও আপনারা বুঝতে পারবেন এই অনুপ্রবেশকারী ইস্যু প্রশ্রয় দেওয়া আসলে ঠিক কতটা বড় ভুল হয়েছিল। যাই হোক, এই ভিডিও শুরুর আগে আমি ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে একটি সেমিনার অর্গানাইজ করছি, অনলাইন সেমিনার। অনেকে আমাকে বলেন যে ইউটিউব চ্যানেল শুরু করেছেন কিন্তু গ্রো হচ্ছে না, কিভাবে ইউটিউব চ্যানেলকে গ্রো করা সম্ভব। আমি আমার নিজের বিজনেস প্রমোট করতে চাই নিজস্ব ইউটিউব চ্যানেলে, ঠিক কোন কোন পদ্ধতি মানলে সেই ইউটিউব চ্যানেলে গ্রো করা সম্ভব। আমরা সরাসরি ইউটিউব ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারি, ফলে সেই ম্যানেজার আমাদের ঠিক কিভাবে গাইড করেন, আমার ব্যক্তিগত কি অভিজ্ঞতা, কিভাবে একটা ইউটিউব চ্যানেল শুরু করে একটা স্বতন্ত্র বা স্বনির্ভর হওয়া যায়, এরকম অনেক প্রশ্নের উত্তর আমি দেব আপনাদেরকে 17ই আগস্ট সন্ধ্যে 6টা থেকে রাত 8টা 2 ঘন্টার একটি অনলাইন সেমিনারে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করুন। আপনারা আশাহত হবেন না, আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে সেদিন শেয়ার করব এবং এমন কিছু টেকনিক আপনাদের শেখাবো যেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করলে আপনাদের ডিজিটাল নেটওয়ার্কও অনেকটা বড় হতে পারে, অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। যাই হোক, এবার আসল কথায় ফিরি। সব থেকে শকিং বিষয় হলো, কিছুদিন আগে গুজরাটে আহমেদাবাদে কিছু বাংলাদেশিকে ধরপাকড় করা হয় এবং বাংলাদেশিদের পুশিন করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ ভারত সরকার পুশব্যাক করেছে, মোহাম্মদ ইউনূস সরকারের কাছে কিছু করার ছিল না, তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো, সেই বাংলাদেশি কিংবা অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্স উত্তাল। এই ইন্টারনাল পলিটিক্স কোন কোন বিষয়ে উত্তাল? কারণ যাদেরকে ওদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা নাকি ভারতীয়, মানে তারা বাংলা ভাষায় কথা বলেন। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন উঠে যায় যে বাংলা ভাষা কথা বলা মানেই কি বাংলাদেশি? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে। কিন্তু তারা আজকে বিভিন্ন ফুটেজে আমাদের সামনে স্বীকার করছেন যে তারা অবৈধভাবে আহমেদাবাদে এসেছিলেন, গুজরাটে এসেছিলেন এবং গুজরাটে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তার নাম তপন মল্লিক, এটা সুব্রত মল্লিক, এরা গ্রাম বিষ্ণুপুর। কোন জেলা আপনাদের? নড়াইল জেলা। নড়াইল জেলা, কালিয়া থানা। আচ্ছা, পোস্ট অফিস মধ্যে। ভারতে কোথায় থাকতেন? হ্যাঁ, ভারতে কোথায় থাকতেন? ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে একদম শাহরামচন্দ্রা, আহমেদাবাদ। আহমেদাবাদ, আচ্ছা। ওখান থেকে কেন আপনারা চলে আসলেন? ওখান থেকে আমার বাসা বাড়ি ভেঙে দিয়েছে, আমরা চলে আসছি। কারা ভেঙে দিয়েছে? ওই যে বাড়িতে ভেঙে গেছে, হিন্দু পার্টি। হ্যাঁ। ও আচ্ছা, সব ঘরটা জ্বালিয়ে দিয়েছে? সব জ্বালিয়ে দিয়েছে, লাগিয়ে আমরা বাইক থেকে চলে আসছি। আচ্ছা, ওখান থেকে এখানে কিভাবে আসলেন? আমরা এখানে ওখান থেকে হাওড়া ট্রেন কাটিছিলাম 7:30 টাকা করে। হাওড়ার থেকে নামে ফিরে শিয়ালদার ট্রেন ধরেছি, শিয়ালদারতে বলে গেছিলাম যে ওখানকার সে টেম্পো না বলছি ভাই আমাকে বেশ এবার হাতে তুলে দিবি বড় এলাকায়। তো একবার নামাই করতে পারি, এখন চলে যাও ওই টেম্পো বাঁধবে না। তো বেসরকার গেছি, বেসরকার আমরা উঁচু করছি।
দেশে আমাকে বেরিয়ে গেছে, মানুষ কিছু করে নেই, হাতে মধ্যে টাকা পয়সা পয়সা সময় দিয়েছে, কিছু নেই, কিছু বিএসএফ কিছু নেই, সব টাকা পয়সা আমাদের কাছে ছিল। আমি বলেছে নিচে না, ঘরে 3 টাইম খাই দিয়েছে। তারপরে আমাকে বললো রাত্রে ছেড়ে দেবো। ঠিক আছে, রাত্রি নিয়ে আসলো, 12টার দিকে নিয়ে আসলো, আনার পরে গেট খুলে বললো এমএলএ বাড়ি যা। এবার বাড়লো, গেট খুলে বাড়ি যাবো, বাড়ি দিয়ে বললো সামনে যে দেখবি বাংলাদেশের ছোট একটা রাস্তা আছে, ওই রাস্তার পেড়ে কি 10টার পরে বলবি, তাহলে তোকে বিডিআর পাবিনি, ওকে কাছে হাত প্রশ্ন করেছিল। ঠিক আছে, সেভাবে বলে আমরা রাত 4টার সময় আমাদের ধরে নিয়ে আসি। বাংলাদেশে তাদের কাছে বৈধ আধার কার্ড নেই, বৈধ ডকুমেন্ট নেই, বৈধ পাসপোর্ট নেই, কাঁটাতার পেরিয়ে রাতের অন্ধকারে ভারতবর্ষে এসছেন এবং জাল নথি বানিয়ে দিনের পর দিন ভারতে থেকে গেছেন। এবার এদেরকে বাঁচানোর জন্য আমরা কিছু জন রাস্তায় নেমে পড়লাম। এই টোটাল প্রসেসটা এতটাই বড়, হয়তো 1000 জনের মধ্যে 1-2 জন অরিজিনাল ভারতীয় বাঙালি কিন্তু ঢুকে যেতেও পারেন। আমি একদম বলছি না যারা ঢুকে গেছেন তাদেরকে এখনই বাংলাদেশে পাঠিয়ে দাও, সেটা নয়। যদি একজন ভারতীয় নাগরিকও এই প্রসেসে ঢুকে যায়, সেটাকেও রেকটিফাই করতে হবে। কারণ ভারতীয়দের মানে যদি বলা হয় ভারতীয়দের অধিকার এই ভারতে থাকা, একজনকেও বাংলাদেশে পাঠানো যাবে না, আমি এটা বিশ্বাস করি। কিন্তু পাশাপাশি ওই একজনকে প্রোটেক্ট করতে গিয়ে আমরা অচিরেই আরো 1000 জনকে বাঁচানোর চেষ্টা করছি, শুধুমাত্র ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। সেই প্রবণতাটাকে কিন্তু আমি তীব্র ধিক্কার জানাই। কারণ আমার কাছে রাজনীতি অনেক পরে, দেশের সুরক্ষা সকলের আগে। এই ভিডিও যারা দেখছেন তারা এই ভিডিওগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা ঠিক আমাদের ভারতবর্ষকে নিয়ে কোন দিকে এগোচ্ছি বা এগোতে চাইছি। বলুন বলুন, কোথা থেকে আসছেন আপনারা? সেটা আপনি বলুন। ওই ভাই, আপনি বলুন, কোথা থেকে আসছেন? মায়ানমার। ভারতে এসছেন কি? পাসপোর্ট আছে? পাসপোর্ট আছে? কি করতে আসছেন তাহলে এখানে? হ্যাঁ, কি আছে? गुरबत है, पासपोर्ट नहीं, ভারতে চলে আসবেন। আমাকে উধার পাসপোর্ট দেয় না। যে কার্ড আছে, কার্ড দেখান। কি কার্ড আছে আপনার? হ্যাঁ, সিধা দেখাইয়ে সিধা। বর্ডার পার হয়ে চলে এসছেন। হ্যাঁ, কত টাকা নিয়েছিল? 20,000। খুব ভালো কথা। সিধা জুড়েঙ্গা 20,000 টাকা নিয়ে চলে ভারতে কেন এলেন? ভারতে কেন এলেন? সারা পৃথিবীতে এত জায়গা থাকতে ভারতে কেন এলেন? भारत में क्यों आया? पासपोर्ट नहीं है, रोहिंग्या है हम लोग, भारत में क्यों आए बोलो? सर नमस्कार सर, हम गरीब लोग वही बात है, भारत का मारने के लिए आए हैं। एक দুজন পুলিশের কথা আপনাদের শোনাবো, যিনি 14 থেকে 15 জন বাংলাদেশিকে ধরপাকড় করে ধরে ফেলেন। দেখুন, এখন এক মডার্ন ট্রেন্ড দেখা যাচ্ছে, যেটা আমি বারবার আপনাদের দেখাচ্ছি মডার্ন ট্রেন্ডে, যে এই যে 14-15 জনের গ্যাং ছাড়া বাংলাদেশি আসছেই না। যখন বিএসএফ এদেরকে আটকাচ্ছে, তারা বিএসএফ এর উপরে ঝাঁপিয়ে পড়ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে হয়তো 1-2 জন গুলিবিদ্ধ হচ্ছেন, কিন্তু বাকি 11-12 জন কোথাও ছিটকে ছাটকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ভারতীয়দের গ্রুপ, মানে ভারতে আসার পর বাংলাদেশিদের গ্রুপ, এরা বলছেন আমরা ভারতবর্ষে শুধু এসেছি তা নয়, আমরা 1500 টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছি। মানে আমাদের দেশের আইডেন্টিটি কার্ড বানানোর মূল্য 1500 টাকা। অর্থাৎ 1500 টাকা খরচ করলে আপনি ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছেন। অথচ আপনি বলছেন কেউ বাংলাদেশে যাবে না, কেউ অনুপ্রবেশকারী নয়, সবাই ভারতীয় নাগরিক। আমি সত্যি মেলাতে পারছি না, আমরা কি সত্যি অতিরিক্ত রাজনীতি করে ফেলছি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইন্ডিয়াতে কখন আসছিস ফার্স্ট টাইম? 4 মাস স্যার, 4 মাস হয়েছে। কিরকম আছে? কিরকম এসেছিস? কিরকম আছে? কি করে এসেছিস? তার কাটা দিয়ে পার করতে হবে। तार काट के पार कर लिए। कार काट के पार कर लिए। पूछो जो मास्टरमाइंड था उसका नाम क्या है? मास्टर के नाम क्या है? मेन सिलेबस मेन रोकुन रोको रोकुन। रोकुन निशात और संजीत। ये सब बांग्लादेश से रहने वाले हैं। ये सब बांग्लादेश है ना? बांग्लादेश सब आप समझ सकते हैं इनकी जो पूरी टीम थी 14-15 लोगों की, सब बांग्लादेशियों की है। और ये सब इस देश में घुस के 15-16 साल से कर रहे हैं चोरी। सर ये कहाँ मिला था? हाँ, ये देखो भैया,
कहाँ मिला ये এদিকে পাইছিস কোথায় কোথায় ফেসছিস স্যার? লোকাল বানাইছে এদিকে তালা ভাঙবে। তুই ইন্ডিয়া কখন কতদিন পর আসছিস? কত पासपोर्ट आगे एक बार आया पासपोर्ट से पहले एक बार आया था पासपोर्ट से पहले ऐसे अभी क्या भाड़े पे घर लिया था ভাড়ায় ঘর নিয়েছিলিস ওখানে কলকাতায়? ভাড়া নিয়েছিস। और ये आधार कार्ड कैसे बनवाते थे पूछो आधार कार्ड কিরকম করে ওরকম করে আধার কার্ড বানাইছে, কে বানাইছে? कितने रुपए बन जाता है पूछो आधार कार्ड ভাই আধার কার্ড বানায়। 1500 रुपए में आधार कार्ड बन जाता है देश की आइडेंटिटी कितनी सस्ती करती है इन लोगों ने দেখুন, যারা বাংলাদেশ থেকে আসছে তারা সকলেই সন্ত্রাসবাদী, আমি এটা বিশ্বাস করি না। আমি রেশনাল মাইন্ডে পুরোটা ভাবি। কিন্তু আমি উল্টো দিকে এই প্রশ্ন করতে চাই, যারা বাংলাদেশ থেকে এই ভারতে আসছেন তারা কি সত্যি ভারতের সম্পদ ব্যবহার করাটাকে ডিজার্ভ করেন? কেনই বা করবেন? তাদের নিজস্ব একটা দেশ আছে, তাদের ও দেশে সরকার আছে, ওদের আইন শৃঙ্খলা আছে। ফলে আমি যে দেশে জন্মেছি সেটাই তো আমার দেশ। ফলে সেই দেশ থেকে আমি ভারতবর্ষে ঢুকে যাচ্ছি এবং আমি জাল আধার কার্ড, ভোটার কার্ড, ডকুমেন্ট বানিয়ে ভারতীয় নাগরিক হয়ে দিনের পর দিন ভারতের মাটিতে সংস্থানের ব্যবস্থা করছে এবং কিছু ভারতীয় সেটাকে প্রমোট করছে। এই পুরো বিষয়টা আমার মনে হয় দেশের সুরক্ষার জন্য কিন্তু বিপজ্জনক। নাম পিতা বাংলাদেশে কোথায় বাসা বাংলাদেশে আমার বাড়ি কৃষ্ণপুর কোন জেলা নড়াইল জেলা। ইন্ডিয়াতে কোথায় ছিল ইন্ডিয়াতে গুজরাটে ছিলাম আহমেদাবাদ। গুজরাটে আচ্ছা গুজরাটের থেকে কেন বাংলাদেশে ফিরে আসলো আমরা ওই জায়গায় থাকতাম, আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। ঘর ভাড়ি নিয়ে দিয়েছে কারা নিয়ে দিয়েছে ওই জায়গার লোকরা ভেঙে দিয়েছে। হিন্দুরা হ্যাঁ, ও আচ্ছা তো কত বছর ধরে ইন্ডিয়ায় ছিলেন আপনি আমি 5 বছর। 5 বছর ইন্ডিয়াতে ছিলেন আচ্ছা ইন্ডিয়াতে আপনি কিভাবে গিয়েছিলেন বৈধভাবে না অবৈধভাবে এইখান থেকে তো গিয়েছিলাম। অবৈধভাবে হ্যাঁ, আচ্ছা তো মানে আপনার হাজবেন্ডও তো বাংলাদেশে হ্যাঁ, আমার হাজবেন্ড তো বাংলাদেশ। তার মানে ওখানে আপনার কিছুই নিয়ে আসতে পারেননি গুজরাট থেকে মানে সব পুড়িয়ে দিয়েছে হ্যাঁ, সব কিছুই নিয়ে আসতে পারেননি কিছুদিন আগে অজিত দেওয়াল যে রিপোর্ট প্রকাশ করেছেন হুবহু সেই কথাগুলো। অর্থাৎ বাংলাদেশিরা তো এদেশে ঢুকছেন, কিন্তু এরা থাকছেন কোথায়? উত্তর হলো লোকাল সাপোর্ট। অর্থাৎ ভারতীয়রাও কিন্তু প্রাথমিকভাবে এদেরকে লোকাল সাপোর্ট দিচ্ছেন, কারণ লোকাল সাপোর্ট না হলে এরা ঘর ভাড়া জোগাড় করতে পারবে না, এরা সিম কার্ড কিনতে পারবে না, এরা ফোনের ডকুমেন্ট জোগাড় করতে পারবে না, এবং একটি জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যে ট্রান্সপোর্ট প্রয়োজন সেই ট্রান্সপোর্টের অ্যারেঞ্জমেন্টও কিন্তু লোকাল সাপোর্ট ছাড়া এদের পক্ষে করা সম্ভব নয়। আপনাদের কিছুদিন আগে একটি স্টোরি করেছিলাম যেখানে বলেছিলাম বর্ডার এরিয়াতে হঠাৎ করে ঘর ভাড়া নেওয়ার প্রবণতা অনেকটা বেড়ে গেছে। ঘর ভাড়া কারা নিচ্ছে? লোকাল যুবকরা নিচ্ছে। এই লোকাল যুবকরা যখন ঘর ভাড়া নিচ্ছে ঠিক তখনই এদের কিন্তু ঘর ভাড়া কেউ না কেউ দিচ্ছেও। অর্থাৎ এই পুরো বিষয়টা কিন্তু পারস্পরিক মেলবন্ধনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা কিছু মুনাফা করার জন্য আমরা আমাদের দেশের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা খেলে ফেলছি। কারণ কিছুদিন আগে আরো একটি রিপোর্ট আমি দেখছিলাম, নেপাল বর্ডার থেকে এত বাংলাদেশিরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন যে যারা সক্রিয় আইএসআই, পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক হয়ে কাজ করছে। ফলে দুটো জিনিস একসাথে হতে পারে না, ব্যবসা এবং দেশের সুরক্ষা। কোথাও না কোথাও আমাকে একটি মাধ্যমকে বেছে নিতে হবে, এবং এই জন্য আজকে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম যেন আপনারা রিয়েলাইজ করতে পারেন এবং আপনারা যেন বলতে না পারেন এগুলো সবই বানানো কথা। এবং আপনারা আরো একটা ইন্টারেস্টিং বিষয় যদি নোট করেন, দেখবেন এই ভিডিওগুলো সবকটাই কিন্তু বাংলাদেশের চ্যানেলে দেওয়া একটি ইন্টারভিউ। অর্থাৎ বাংলাদেশের চ্যানেলে কিন্তু এরা স্বীকার করছে ভারত যাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে তারা আসলে বাংলাদেশেরই নাগরিক। তারা অবৈধ পথে বর্ডার টপকে চোরাচালানকারী ধরে, দালাল ধরে ভারতবর্ষে এসছে এবং ভারতবর্ষে এসে দিনের পর দিন নকল পাসপোর্ট, আধার কার্ড, ডকুমেন্ট বানিয়ে ভারতীয় নাগরিক হয়ে সার্ভ করে গেছে। ফলে সব মিলিয়ে যে কোনো একটা বেছে নিন, দয়া করে একটা বেছে নিন, নয় রাজনীতি নয় দেশের সুরক্ষা। আমি আবার বলছি, এই পুরো প্রসিডিওরে যদি 2 জন ভারতীয় নাগরিকও ঢুকে যান সেটা একদমই উচিত নয়, এটা কাম্য নয়। এই 2 জনকেও ভারতে নিয়ে আসতে হবে, কারণ এরা ভারতে থাকাটাকে ডিজার্ভ করেন, এটা এদের অধিকার, সংবিধান সে অধিকার এদের দিয়েছেন। কিন্তু আমি 2 জনকে সামনে রেখে বাকি 100 জনের জন্য সেফগার্ড তৈরি করব,
সেটা কি হতে পারে, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। অত্যন্ত রেশনাল দৃষ্টিভঙ্গিতে আপনাদের সামনে আমি এই আলোচনাটা রাখলাম, কিছু ভিডিও ফুটেজ দেখালাম। এবার বাকিটা আপনারা কমেন্টে জানান যে কিভাবে চাল এবং ডাল আলাদা করা সম্ভব, সত্যি কি সম্ভব? না হলে সেই বাঙালি বাংলাদেশি যোগ্য অযোগ্যর মতো চাল কাকড়ে মিলেমিশে আবার একটা খিচুড়ি তৈরি হবে, এবং সেই খিচুড়ি কিন্তু খাবে কিছু রাজনৈতিক দালাল যারা ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার সঙ্গে খেলছেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি জানাবেন। আর ছোট্ট একটা অনুরোধ, লিমিটেড সিট যারা ইউটিউবে সেমিনারে যুক্ত হতে চান, আমার সঙ্গে ডিরেক্টলি ক্লাস করতে চান 2 ঘন্টার, এবং ভবিষ্যতে ডিজিটাল জার্নি আরো এস্টাবলিশ করতে চান নিজেকে, যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। বাকিটা হোয়াটসঅ্যাপে কথা হবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।